শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাবো ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেটস বই থেকে অধ্যায় 17। জিততে চাইলে কিছু কিছু ক্ষেত্রে হারতে হবে। বহুমুখী প্রতিভা বলতে যা বোঝায়, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ছিলেন তাই। তার বিদ্যুৎ বিষয়ক তত্ত্ব এখনও পদার্থবিজ্ঞানে পাঠ্য। বাইফোকাল লেন্সের আবিষ্কারক তিনি। তার উদ্ভাবিত অটোমিটার পরিণত হয়েছে জিপিএস ডিভাইসে। সঙ্গীতেও আগ্রহ ছিল ফ্র্যাঙ্কলিনের। হারমোনিকা কিভাবে কাজ করে তা বুঝে নিয়ে নিজেই তৈরি করেছিলেন গ্লাস হারমোনিকা। এখনও বিভিন্ন মিউজিক্যাল শোতে ব্যবহৃত হয় এটি। ছিলেন বড় মাপের কূটনীতিক। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ চলাকালে তার অন্যতম দায়িত্ব ছিল মিত্র ফরাসিদের সঙ্গে বৈদেশিক সম্পর্ক রক্ষা করা। ফরাসিদের উপর তার প্রভাব ছিল ব্যাপক। ফ্রেঞ্চ নীতি নির্ধারকরা বলতেন, ওয়াইল্ড আমেরিকায় যে কয়েকজন মার্জিত ব্যক্তি রয়েছেন, ফ্র্যাঙ্কলিন তাদের অন্যতম। তিনি দার্শনিকও ছিলেন, অবশ্য দার্শনিক না বলে দর্শনের ছাত্র হিসেবেই পরিচয় দিতেন নিজেকে। এত সব ছাপিয়ে সাধারণ আমেরিকানদের কাছে তার বেশি পরিচিতি সিভিল সোসাইটির সমর্থক, প্রাজ্ঞ রাজনীতিক ও বিশেষত যুক্তরাষ্ট্রের ফাউন্ডিং ফাদার হিসেবেই। ব্রিটিশ কলোনি থেকে যুক্তরাষ্ট্রকে মুক্ত করার পর ফ্র্যাঙ্কলিনের মনে প্রথম যে চিন্তাটা জাগল তা হলো, তারা যেহেতু আমেরিকার ফাউন্ডিং ফাদারে পরিণত হয়েছেন, লোকে তাদের অনুসরণ করবে বর্তমান ও ভবিষ্যতে। ফলে তাদের দায়িত্ব এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করা, যাতে আগামী প্রজন্মের আমেরিকানরাও উন্নততর জীবন বেছে নিতে পারে, ব্যাপথে যেন না যায়। ফ্র্যাঙ্কলিনের চিন্তাটা ছিল, তিনি বই লিখবেন, ভবিষ্যতেও পুরনো মনে হবে না এমন সব আর্থ-সামাজিক ইস্যু নিয়ে। লিখলেনও তিনি। এরই এক অধ্যায় ছিল যুক্তিতর্ক, সাংঘর্ষিক পরিস্থিতি, পরম সহিষ্ণুতা সংক্রান্ত। এতে তিনি লিখেছিলেন, বাক্যের ভুল গঠন এবং শব্দের অসঙ্গত ব্যবহারও সৃষ্টি করতে পারে মতাদর্শগত দ্বন্দ্ব। সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে পরিত্যাগ করতে হবে নিঃসন্দেহে অবশ্যই জাতীয় শব্দ। তার বদলে মনে হয়, আমার ধারণা এ মুহূর্তে মনে হচ্ছে জাতীয় শব্দের প্রচলন ঘটানো দরকার। এ ধারায় চিন্তা ভাবনারও পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে, নিজ আদর্শ ও মতের পক্ষে আমাদের অবস্থান যত শক্তিশালী হোক, তার উপস্থাপনা হতে হবে এমন যাতে কেউ আহত না হয়। আর অন্যের মত যদি আমাদের চিন্তাধারার বিপরীত বা তুচ্ছও হয়, অশ্রদ্ধা দেখানো যাবে না তার প্রতি। খেয়াল রাখতে হবে, বিজয়ী হতে চাইলে কিছু না কিছু ক্ষেত্রে হারাতেই হয় মানুষকে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের লেখা বইটি পড়েছিল দুই বন্ধু, ওয়ারেন বাফেট ও চার্লি মাঙ্গার। তারা দুজনই তখন নিউ ইয়র্ক শেয়ার বাজারে কাজ করতেন গেইকো সিকিউরিটিসের সেলসম্যান হিসেবে। দুই বন্ধুই ওয়াল স্ট্রিটে নতুন, বাজারের হাবভাব তেমন বুঝতেন না, বেতনও ছিল কম। তারপরও লেগে থাকতেন শেয়ার বাজারের উপর বিস্তারিত ধারণা নিতে। সেলসম্যান হিসেবে তাদের দায়িত্ব ছিল সম্ভাব্য বিনিয়োগকারীদের টার্গেট করা।
তাদের গেইকোর শেয়ার কিনতে উদ্বুদ্ধ করা। ওয়াল স্ট্রিটে নতুন আসা বিনিয়োগকারীদের পটানো কঠিন ছিল না। সমস্যা দেখা দিত ঝানু বিনিয়োগকারীদের কাছে গেইকোর শেয়ার বিক্রির ক্ষেত্রে। তাদের কারো কাছে হয়তো গেছেন বাফেট ও মাঙ্গার, কিছু বলতে যাবেন, ওই মুহূর্তেই ভদ্রলোক উল্টো একটা লেকচার দিয়ে দিলেন, গেইকোর শেয়ার কেন কিনব, আমি বরং ফিলিপ মরিসের শেয়ার কিনব। শুরুতে এ ধরনের ব্যবহার পেয়ে আহত হতেন বাফেট। মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে উঠতেন চার্লি মাঙ্গারও। এরই মধ্যে পুরনো বইয়ের দোকানে পেলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের বইটি। সূচিপত্রে দেখলেন যুক্তি, তর্ক, দ্বন্দ্ব বিষয়ে লেখা। কাজে লাগবে মনে হলো, তাই কিনেও নিলেন। বইটি পড়ে ধারণা হলো তারা যেভাবে ক্রেতা ধরতে চাইছেন সেটি সঠিক পথ নয়। সাংঘর্ষিক উপায়ে ক্রেতার আস্থা অর্জন করা যাবে না। তাকে কেবল শোনাতে চাইলে হবে না, ক্রেতার কথা শুনতে হবে আগে। পরদিনই দুই বন্ধু নেমে পড়লেন ফ্র্যাঙ্কলিনের থিওরির বাস্তবায়ন যোগ্যতা দেখতে। যেই কেউ বলা শুরু করতেন, তোমার শেয়ার কেন কিনব, ফিলিপ মরিসের শেয়ার কিনব, তখনই দুই বন্ধু বলতেন, খুবই ভালো, বিজ্ঞোচিত সিদ্ধান্ত। ফিলিপ মরিসের মতো লাভজনক প্রতিষ্ঠান কমই আছে, তবে গেইকোর শেয়ার কিনলেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। ওয়াল স্ট্রিটে নতুন এসেছি আমরা, এরই মধ্যে সবাই আমাদের কোম্পানিটির সম্ভাবনা নিয়ে বলাবলিও করছে। আপনি সব কিছু নিজে যাচাই করুন। আমার মনে হয় গেইকোর শেয়ার আপনার জন্য লাভজনকই হবে। ফ্র্যাঙ্কলিনের চিন্তার দর্শন কাজে আসতে লাগলো। ওয়ারেন বাফেট ও চার্লি মাঙ্গার ভালোভাবেই উপলব্ধি করলেন, বিজয়ী হতে চাইলে কিছু ক্ষেত্রে হারতে হয়। কাউকে কিছু শোনানোর আগে ওই ব্যক্তির কথা শুনতে হয়।